হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটি কাজে। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিন্নধর্মী একটি কাজ। আজকের কাজের জন্য প্রথমে আমরা দেয়ালটা রেডি করতে লাগি। সব ঘষামাজা করে একটা পুরাতন দেয়ালকে একদম প্রিপারেট করে নিলাম, দেখতে পাচ্ছেন আপনারা। ফাইনালি রেডি আমাদের ওয়াল। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটি ওয়ালে কাজে। আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন একটি ভিন্ন কাজ, যেটা কিন্তু একটা পোর্ট্রেট হবে। কিন্তু পোর্ট্রেটটা কিসের হবে সেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে সেটা শুরু হবে। দেয়াল কিন্তু আমাদের অলরেডি রেডি আছে, আর এই দেয়ালে আমাদের কাজ হবে। তাহলে আর দেরি নয়, আমরা চলে যাই আমাদের মূল কাজে। প্রথমে শুরু করে দিলাম ড্রয়িং। আসলে ড্রয়িং ছাড়া রং বসানো সরাসরি খুবই অসম্ভব একটা কাজ। তাই প্রাথমিক যেই ড্রয়িংটা করা লাগে আমরা সেই ড্রয়িংটা আমাদের মতন করে ফেললাম। সম্পূর্ণ সাদা দেয়ালে ড্রয়িং পেন্সিল দিয়ে বা চক দিয়ে অনেক সময় করি আমরা, কিন্তু পেন্সিল দিয়ে করার কারণ হচ্ছে যে যেহেতু একটা পোর্ট্রেট ধর্মী কাজ, একটু আউটলাইনগুলো সরাসরি বোঝার দরকার আছে, তার জন্য আমরা ড্রয়িংটা সম্পূর্ণভাবে পেন্সিল দিয়ে করে ফেললাম। আস্তে আস্তে বেশ কিছু ক্যারেক্টার, যেগুলো চোখ, নাক, এগুলো কিন্তু আলাদা আলাদা করে নিলাম। ড্রয়িং শেষ করার পরে আমরা চলে আসলাম সেই চিরাচরিত কাজে। কারণ রঙগুলো একভাবে তৈরি করে ফেলি প্রথমেই, কারণ রঙগুলো প্রথমে তৈরি না করলে পরবর্তীতে কাজের ফাঁকে রং তৈরি করা একটা কিন্তু বিশাল ঝামেলা। তাই প্রয়োজন মতো আমরা আমাদের কালারগুলো তৈরি করে ফেলছি। সাধারণত প্লাস্টিক প্রিন্টের সাথে অ্যাক্রামিক কালার ইউজ করে আমরা এই রঙগুলো তৈরি করি। এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের পূর্বের ভিডিওতে আছে, যারা কেউ দেখতে চান অবশ্যই দেখবেন। রং তৈরি করার পরে আমরা এখন চলে আসলাম দেয়ালে আস্তে আস্তে করে রঙগুলো ফার্স্টে লাগাতে শুরু করলাম। কারণ রং এমন একটা বিষয় যে যদি আপনি ফার্স্ট টাইম একটু নড়াচড়া হয়ে যায়, হাতের ইমব্যালেন্স হয়ে যায়, তাহলে রংটা চুয়ে পড়ে। তার জন্য প্রথমে আমরা বিশেষ করে যখন শুরু হয় তখন একটু কাজে ধীর গতি থাকে। আর ধীর গতির প্রধান কারণটা হলো আমরা ধরে ধরে রংটা দিই। দেখতে পাচ্ছেন যে আউটলাইনের উপরে সেই রঙগুলো যেন না যায়, তার জন্য খুব ধীরে ধীরে সবগুলোই কিন্তু আউটলাইনের ভিতরে একটু একটু করে দাগ দেওয়া আছে, সেই দাগের ভিতরে রঙগুলো দেওয়া শুরু করলাম। এক কথায় রঙগুলো ফিল আপ করা শুরু করলাম। আসলে প্রতিটা কাজের ভিতরে একাগ্রতা আমাদের থাকে, কারণ কাজ এমন একটা বিষয় যে রং যদি একটু এদিক ওদিক ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু কাজটা আর মন মতো হয় না। তার জন্য সবসময় আমাদের লক্ষ্য রাখতে হয় যে ড্রয়িংয়ের পরে কালারটা যেন অ্যাকুরেট হয় এবং সেই কালারটা আমরা ড্রয়িংয়ের মধ্যেই যেন দিতে পারি। এর জন্য আমাদের সবসময় কনসেন্ট্রেশনটা কাজের মধ্যে থাকে। যেহেতু এটা একটু ভিন্নধর্মী, মানে বলতে পারেন যে জ্যামিতিক ফর্মের কাজ, তার জন্য সবগুলো আস্তে আস্তে সব নিট করে কাজগুলো করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, একটু এদিক ওদিক হওয়ার অপশন নাই, আর খুব চিকন করে দিচ্ছি। এই যে দেখুন যে একবারে আউটলাইন বরাবর দেওয়া হচ্ছে। যদি দূর থেকে মনে হয় যে খুবই সহজ কাজগুলো, কিন্তু আসলে খুব খুঁটিয়ে খুঁটিয়ে কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের প্রায় সময় লেগেই যায়। আস্তে আস্তে আমরা কিন্তু সব একটার পর একটা গ্যাপগুলো পূরণ করতে আছি, আর কাজ কিন্তু আস্তে আস্তে শেষের দিকে এগোচ্ছে। আসলে খুব ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়, কারণ মন মানসিকতা একটু যদি এদিক ওদিক চলে যায় তাহলে কিন্তু আপনার কালার ইমব্যালেন্স হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সরাসরি আমরা একটু একটু করে কাজটা শেষের দিকে যাচ্ছি। যদিও প্রথমের দিকে আমাদের কাজটা বুঝতে একটু কষ্ট হচ্ছিল, কারণ অনেক কালার এখানে, একটার থেকে আরেকটা থেকে আরেকটা। তারপরও আমরা শুরু করলাম যে কোনো একটা কালার দিয়ে আমরা শুরু করি। তারপরে ফিল করতে করতে আস্তে আস্তে একটা লেয়ার ক্রিয়েট যখন হয়ে যায় তখন কিন্তু এটা বুঝতে সুবিধা হয়। তখন ফাইনালি আমরা কালার দেওয়ার পরে সবশেষে আমরা কালার মানে কালোটা দেওয়া শুরু করি। কারণ কালো এমন একটা কালার যেটা দিলে সরাসরি কাজটা জাম্প করে। তাই প্রথমে প্রাথমিকভাবে সব রঙগুলো দিয়ে আমরা ফাইনালি কালো দেওয়া শুরু করে দিলাম। খুব নিট করে আউটলাইনগুলো দিতে থাকছি। কালার দেওয়ার সাথে সাথে, বিশেষ করে কালোটা দেওয়ার সাথে সাথে কাজ যেন খুব দ্রুত বের হয়ে গেল। মানে আসলে কালোর এমন একটা শক্তি থাকে যেটা সরাসরি না দেখলে কেউ বুঝতে পারবে না। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কালোটা দেওয়াতেই পোর্ট্রেটটা সরাসরি বের হয়ে গেছে। আপনারা কিছু হয়তো বা এখনো বুঝতে পারছেন। আর
ব্যাকগ্রাউন্ডটা আমাদের যেহেতু টোটালি একটা লাল অংশ ছিল, তার জন্য ওটা সরাসরি লাল করে দিয়েছি। তারপরে তো আমাদের ভিতরে যে কালোগুলো আস্তে আস্তে দিতে দিতে ফাইনালি সেই মাহেন্দ্রক্ষণ চলে আসলো, যে আউটলাইনগুলো কালো করে দিলে এই যে আমাদের সেই পোর্ট্রেটটা বের হয়ে গেল। প্রথমে আমরা বলেছিলাম যে পোর্ট্রেটটা কার হচ্ছে, এটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আশা করি একটা বুঝতে পারছেন, এটাই সেই আমাদের বিখ্যাত বিপ্লবের নায়ক চে গুয়েভারার ছবি। অলরেডি কিন্তু আপনারা বুঝে গেছেন এবং আমাদেরও কিন্তু কাজ শেষের দিকে চলে আসছে খুব সুন্দরভাবে। আস্তে আস্তে প্রায় 2 দিন ধরে কিন্তু এই কাজটা আমরা সম্পন্ন করলাম এবং ফাইনালি সব শেষে আমরা যে চোখের উপরের যে পুরোটা সেটা আস্তে আস্তে দিচ্ছি, কারণ এখন একবারে ফাইনাল মুহূর্ত। একটু কম বেশি হয়ে গেলে সব কালার উল্টাপাল্টা হয়ে যাবে। আর একটা কালার দেওয়ার পরে তার উপরে যদি কালো পড়ে সেটা মিশানো, নতুন করে তৈরি করা আরও আর এক বিষয়। তার জন্য খুব ধীরে 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 এগুলো কিন্তু আমরা দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কতটা ধৈর্য সহকারে দিতে হচ্ছে। ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত অংশ চলে আসলো, আউটলাইন শেষ, ব্ল্যাক দেওয়ার কাজ শেষ। এখন চলে আসলো আমাদের সেই নায়ক, বিপ্লবের নায়ক যে আর্নেস্টা গুয়েভারা, চে গুয়েভারা। তো কাজ শেষে কিন্তু একটা মুহূর্ত খুব ভালো লেগেছে, যে কাজ শেষে প্রায় মানুষ এমন দৃষ্টিতে দেখছিল, মানে তাদের কাছে যেটা একটা খুবই আকর্ষণীয় বিষয় হয়েছে, এটা কিন্তু তাদের এক্সপ্রেশনেই বুঝতে পারছিলাম আমরা। অনেকেই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখছিল যে আসলে কি হচ্ছিল। আসলে এই এলাকায় তো এইভাবে দেখা হয়নি। অনেক মানুষই কিন্তু এটা দেখে সেলফি তুলে এবং তারা তাদের মন মতো করে, মানে এক কথায় খুব প্রিয় একটা জিনিস পেলে যেমন হয় সেরকম একটা মনোভাব দেখেছি। বাচ্চা থেকে বুড়া সবাই কিন্তু, এবং তারা কিন্তু আমার বেশ কিছু ভুল ধরিয়েও দিয়েছিল, ধন্যবাদ তাদেরকে। এবং এই যে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে তারা কিন্তু এই কাজগুলো অবজার্ভ করছে। তো এই হচ্ছে আমাদের আজকের পেইন্টিং যে গুয়েভারা। সামনে ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কাজ নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।